হ্যালো, কেমন আছো সবাই? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুস্থ আছো সবাই? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের পড়াশোনার কি অবস্থা ওভারঅল? এই তো স্যার কোনরকম চলছেই। কোনরকম? পড়াশোনার সাথে সাথে চললে হবে, পড়াশোনা আগেও যাওয়ার দরকার নেই, পিছনে থাকারও দরকার নেই। ঠিক আছে? সাথে সাথে জি টাচে স্যার। থাকলেই হবে। তোমাদের চ্যাপ্টার তো বেশ কয়েকটা পড়ালাম, তোমাদের কি মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে এইভাবে পড়াইলে? না স্যার, সমস্যা নেই। সামনে এভাবেই ঠিক আমাদের আছে। আমাদের আর দুই মানে 3 ভাগের 2 ভাগ শেষ। ঠিক আছে? বুঝতে তো কারো এমনি অসুবিধা নাই না? না স্যার, আপনার ক্লাস বুঝতে অসুবিধা হয় না, কিন্তু মানে কিছু লেকচার ম্যাটেরিয়াল গুলো ওগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? লেকচার ম্যাটেরিয়াল গুলো আমার কাছে মানে কিছু লেকচার পাচ্ছি না, সেটার জন্য। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। সরি, আসলে ওই যে, তোমাকে যে বড় ভাই ফোন দিছিল অ্যাটাচমেন্টের জন্য, লেটার নেওয়ার জন্য। তাহলে আহ, আমরা শুরু করি। 50 জন আসছো, ওয়েট করি। দেখো, আজকে আমরা যে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো সেটা চ্যাপ্টার 11, মেটাল কাস্টিং প্রসেস। বুঝতে পারছো? নর্মালি বিভিন্ন টেকনোলজি, মোল্ড টেকনোলজি পড়ছি গত চ্যাপ্টারে আমরা, তাই না? কিভাবে কি প্রযুক্তি ইউজ করা বা কি টেকনিক গুলো আমরা ইউজ করা হয় মানে মোল্ডিং এর ক্ষেত্রে, সেগুলো আমরা পড়ছি, মনে আছে মোটামুটি? হুম। গত চ্যাপ্টার পর্যন্ত কি ছিল, একটু একটু ওভারভিউ দিতে পারবা? একজন একটা ওভারভিউ বলো তো। মানে ওই ওই আইডিয়াটা একটু কাজে লাগবে কিন্তু এই চ্যাপ্টার গুলো পড়তে গেলে আর কি। হ্যালো। জি স্যার। বলো, মানে গত ক্লাস পর্যন্ত মানে তোমাদের কি বুঝতে পারছো একটু বলো একজন। তাহলে তোমাদের, কারণ ওই আইডিয়া গুলো এই এখন চ্যাপ্টার গুলো পড়তে গেলে কাজে লাগবে আর কি। যেভাবে যেন সাহস করে বলতে পারো, সমস্যা নেই, বলো। বললে আমি সংশোধন করে দেবো। স্যার গত চ্যাপ্টারটা মেইনলি বেস ছিল স্যার কাস্টিং এর উপর। ফার্স্টে হুম। স্যার আমরা কাস্টিং এর স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শিখেছি। তারপরে ছিল স্যার ওপেন মোড, তারপর ক্লোজ মোড করেছিলাম। দেন হচ্ছে স্যার আরেকটি ছিল, জি প্যাটার্ন স্যার, ছিল, কোর ছিল। হ্যাঁ, কোপ প্যাটার্ন কোড, তারপরে গ্রেটিং ছিল, তারপরে প্রসিটি ছিল, এর ভিতরে হুম। যেভাবে কাস্টিং প্রসেসটা করতে হয়। এরপরে তারপর প্যাটার্ন শ্রিঙ্কেজ ছিল, মনে আছে? জি স্যার, হ্যাঁ, ওইগুলো সিঙ্কেজ মনে ছিল। থাকলে হবে, ওইগুলো আস্তে আস্তে মনে হয়ে যাবে, আস্তে আস্তে, এত টেনশন আর কিছু নাই। কিন্তু আমাদের ওইগুলো একটি আইডিয়া গুলো মোটামুটি কাজে লাগবে এখন। আহ, যে ও যেটা কথাগুলো বললো, ওই কথাগুলো সবাইকে শুনতে পাইছো? জি স্যার। মানে আমি আর কভার মানে শর্টলি সামারি করে দিয়েছিল, মানে মোল্ডের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করার জন্য। একটু মিউট করো মাইক্রোফোন গুলো।
মোল্ডের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি সিস্টেমটা ছিল? কোপ, ড্র্যাগ, তারপর বিভিন্ন প্রকার অ্যালাউন্স, তারপরে কোর, তারপর হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? এগুলো আমরা পড়ছিলাম। ওইগুলো আইডিয়া গুলো কাজে লাগে আমরা কিভাবে মেটালে কাজ করব সেটার জন্য আমরা এই অধ্যায় শুরু করবো আর কি, ঠিক আছে? দেখো, এই জায়গায় প্রথম যে জিনিসটা বলা আছে, তোমরা যে মোল্ড যে মোল্ড বা ছাঁচ যে জিনিসটা ছিল, যে ছাঁচের মাধ্যমে তোমরা প্রোডাক্ট তৈরি করতে পারবে, সেটাই মোল্ড ছিল, তাই না? মনে আছে? হ্যালো, জি স্যার। এখন দেখো ওই মোল্ড যদি মনে থাকে তাহলে মোল্ড আবার ক্যাটাগরি হচ্ছে দুই প্রকার, যেটা আমি আগে তোমার মানে অল্প অল্প বলে আসছি, এক্সপান্ডেবল মোল্ড আর তারপর হচ্ছে পার্মানেন্ট মোল্ড, ঠিক আছে? এক্সপান্ডেবল মোল্ডটা কি ছিল আর পার্মানেন্ট মোল্ডটা কি ছিল বলো তো, কারণ মনে আছে? স্যার এক্সপান্ডেবলটা ছিল স্যার জি স্যার। চেঞ্জ করা যাবে, কিন্তু হ্যাঁ, পার্মানেন্টটা চেঞ্জ করা যাবে না। এটা একটা তৈরি করা হবে, ওটা দিয়েই অনেকগুলা তৈরি করা যাবে। হ্যাঁ, ও তুমি তোমারটা ঠিক আছে। এক্সপান্ডেবল মোল্ডটা কি ছিল? যে মোল্ডটা একটা প্রোডাক্ট তৈরি করার পর ওই মোল্ডটা নষ্ট করে ফেলা লাগে, সেই মোল্ডের নাম হচ্ছে এক্সপান্ডেবল মোল্ড, ঠিক আছে? বা ক্যাটাগরি হচ্ছে এক্সপান্ডেবল মোল্ড ক্যাটাগরির ভিতরে পড়ে। কারণ সব স্ট্রাকচার কিন্তু আমরা পার্মানেন্ট মোল্ড দিয়ে করতে পারি না। সাপোজ ধরো তোমার একটা প্রোডাক্ট বছরে এক পিস দরকার, ঠিক আছে? এই পিস প্রোডাক্টটা তৈরি করার জন্য তুমি তো পুরো অ্যারেঞ্জমেন্ট তো করবা না, করবা? সাপোজ না ধরো না স্যার। নর্মালি একটা ফাংশনের জন্য নর্মালি কনভেনশন সেন্টার যেগুলো আছে, সাপোজ ধরো তোমার এমন একটা ফাংশন আছে যে ফাংশনে তোমার হলো এক গ্যাদারিং এ 1 লক্ষ লোক তোমাকে এক জায়গায় থাকতে হবে, এমন একটা প্লেস তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এখন এই জিনিসটাকে তুমি পার্মানেন্ট জিনিস দিয়ে তৈরি করবা নাকি মানে টেম্পোরারি জিনিসগুলো দিয়ে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করবা? টেম্পোরারি জিনিস। টেম্পোরারি জিনিস মানে কি, ওই জিনিসটা হয়তো এই বছর কাজে লাগছে আর পরবর্তীতে হয়তো আরো 50 বছর পরে বা 100 বছর পরে কাজে লাগবে, এরপর আগে কাজে লাগার সম্ভাবনা নাই, তাই কি না? জি স্যার। জি স্যার। এখন দেখো ওই জিনিস ওই ওই আইডিয়াটা এই জায়গায় কাজে লাগবে। এক্সপান্ডেবল মোডটা ওই সেই জায়গায় ইউজ করা হবে যে জায়গায় তোমার প্রোডাক্ট রিকোয়ারমেন্টটা কম থাকে এবং ওই প্রোডাক্টের মানে একেবারে কাস্টমাইজ প্রোডাক্ট। তোমরা জব শপ প্রোডাকশন মানে পড়ছো না, স্যারে পড়াইছে না জব শপ প্রোডাকশন? জি তোমরা স্যার, পড়ানো হয়েছিল। দেখো, হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। দেখো এক্সপান্ডেবল মোড তোমাদের জব শপ ফলো শপ মানে ওই এগুলো তো পড়ছো না, স্যারে পড়াইছে না নুরুল হাত স্যারে? হ্যালো, জি স্যার। এখন ওই জিনিসটা আমি তো হালকা করে দেখা দিয়েছিলাম। দেখো এক্সপান্ডেবল মোড যেটা তোমার একটা কাস্টমাইজড প্রোডাক্ট, বছরে একটা লাগবে, খুব কম কম সংখ্যক লাগবে, বা একবার লাগার পর আর পরবর্তীতে কোনো সময় লাগবে কিনা কোনো গ্যারান্টি নাই, এরকম জিনিসগুলো তৈরি করা হয়, সেটা হলো এক্সপান্ডেবল মোল্ড। আর পার্মানেন্ট মোল্ড যেটা তোমার একটা মোল্ড দিয়ে বারবার বারবার প্রোডাক্ট গুলো তুমি তৈরি করতে পারবা, যেটা তৈরি করার জন্য মানে ধরো কন্টিনিউয়াসলি লাগে। সাপোজ ধরো তোমাদের আমাদের যে নর্মালি বালতি গুলো ইউজ করি, এখন কি এমন কোনো সম্ভাবনা আছে যে সামনে 3 মাস পরে বা 1 বছর পরে আমাদের বালতি গুলো দরকার নেই? এরকম কোনো সম্ভাবনা কি আছে? না স্যার। না স্যার, সম্ভাবনা। তাহলে কি মানে কি ওই বালতি তৈরি করার জন্য যে মোলটা ইউজ করা হয়, সেই মোলটা আমাদের এক্সপেন্ডেবল হইলে কি আমরা কি মানে বিজনেসে টিকে থাকতে পারবো নাকি আদার বিজনেস থেকে বাদ হয়ে যাওয়া লাগবে? স্যার বিজনেস থেকে বাদ হবে। বাদ হওয়া লাগবে। এখন এই জিনিসগুলো দেখো, যেগুলো পার্মানেন্ট মোড সেইগুলো তৈরি করা হয়, যেগুলো প্রোডাক্ট গুলো কারণ কন্টিনিউয়াসলি লাগবে, কারণ একটা মোল্ড তৈরি করার জন্য কিন্তু কিছু কস্টিং আছে, ঠিক আছে? তাহলে পার্মানেন্ট মোল্ড আর এক্সপেন্ডেবল মোল্ড বুঝতে পারছো তো নাকি? জি স্যার। জি এখন স্যার। পরবর্তীতে যেটা আছে দেখো স্যান্ড কাস্টিং। দেখো আমরা গত চ্যাপ্টারে পড়ছিলাম কি কাস্টিং। কাস্টিং কি ছিল? মানে একটা মোল্টেন মেটাল তোমাকে গালা গালা মানে হিট দিয়ে টেম্পারেচার দিয়ে তোমাকে গালাইতে হবে। গালানোর পর সেটা তোমার মোল্ডের ভিতরে প্রয়োগ করবা, প্রয়োগ করার পর সলিডিফিকেশনে টাইম দিবা, দেওয়ার পরে সেই প্রোডাক্টটা অটোমেটিক কি হবে,
প্রোডাক্টটা তৈরি হবে, তাই কিনা? মোল্ডের অনুরূপ। এটা ছিল না জি কাস্টিং? স্যার। এখন দেখো এই জায়গায় যেটা বলা আছে স্যান কাস্টিং। স্যান কাস্টিং দেখো পড়ার সময় একটু মানে একটা কোরিলেট করে পড়বা, তাহলে তোমাদের মনে থাকবে। দেখো কাস্টিং কি ছিল এটা তো বোঝাতে দরকার নেই, তাহলে স্যান কাস্টিং, যে কাস্টিং এ তোমার বালু ইউজ করে তার নাম হলো স্যান কাস্টিং। বুঝতে পারছো? জি স্যার। তাহলে বলো তো স্যান কাস্টিংটা কি? হ্যালো, স্যার যে আচ্ছা কাস্টিং এ স্যার, স্যার বালু ইউজ করা হয়। যে কাস্টিং এ বালু ইউজ করে, দেখো নরমালি আমরা আগে যেগুলো বোঝাচ্ছি যে কোপ ড্র্যাগ, এগুলো দেখবা আমরা ধরে নিছিলাম যে উপরে একটা মানে সাজ, উপর নিচে একটা সাজ, তাই না? এখন এই সাজ গুলো তোমার হইতে পারে বালু, হইতে পারে তোমার অন্য কোনো মেটাল, বা অন্য মানে তোমার প্রোডাক্টের রিকোয়ারমেন্টে যে কোনো কিছু হইতে পারে। এখন দেখো যে মোল্ড যে বা যে কাস্টিং এ এই তোমার মোল্ডটা তৈরি করার জন্য বালু ইউজ করা হয়, খেয়াল করো সেই কাস্টিং এর নাম হচ্ছে স্যান্ড কাস্টিং। ক্লিয়ার? জি স্যার। তাহলে জি স্যার। তোমাদের একটা আইডিয়া কিন্তু হওয়া উচিত যে স্যান্ড কাস্টিং এর ক্ষেত্রে একটা প্রোডাক্ট তৈরি করার পর ওই সাজটা কিন্তু পুনরায় ব্যবহার করা মানে মানে 99% যায় না, তাই না? হ্যালো, স্যার কিভাবে ওইটা? কোনটা? আমার কথা কি বুঝতে পারো নাই? হ্যালো, নেট নাই নাকি? স্যার আরেকবার স্যার। দেখো স্যান্ড কাস্টিং আগে আমরা পোপ অ্যান্ড ড্র্যাগ যখন মোল্ড যখন পড়াইছিলাম, মনে করছিলাম কি উপরের এক পার্ট নিচের আর এক পার্ট, তাই না? জি স্যার। এর মাধ্যমে দুই পার্ট যখন একসাথে কম্বিনেশন হবে তখন তার ভিতরে যে ক্যাভিটি থাকবে, সেই ক্যাভিটির ভিতরে মেটাল, মোল্টের মেটাল দিলে প্রোডাক্টটা তৈরি হয়, তাই না? জি স্যার। এখন স্যান্ড কাস্টিং এর যেটা হলো যে কাস্টিং এর ক্ষেত্রে ওই তো উপরের পার্ট এবং নিচের পার্ট এই দুই পার্টটা বালুর মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? বালু দিয়ে তৈরি হবে, চারিপাশে বালু থাকবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে। সেই কাস্টিং সেইভাবে সেই প্রসিডিউর ফলো করে যে কাস্টিংটা করা হবে তার নাম হচ্ছে স্যান্ড কাস্টিং, ঠিক আছে? এখন খেয়াল করো স্যান্ড কাস্টিং করার পর প্রোডাক্টটা কি ওই মোল্ডটা কি আবারও ইউজ করতে পারবে, নাকি ওই মোল্ডটা পুরোপুরি বাদ যাবে? স্যার বাদ যাবে স্যার। মূলটা বাদ বাদ যাবে, যাবে। বাদ যাবে। তাহলে কি স্যান্ড কাস্টিং একটা কি কোন টাইপের মোল্ড? এক্সপান্ডেবল মোল্ড। এক্সপেন্ডেবল মোড। এক্সপান্ডেবল মোল্ড। এখন দেখো এক্সপান্ডেবল মোল্ড, দেখো স্যান্ড কাস্টিং এর ক্ষেত্রে আরেকটা ইস্যু হচ্ছে স্যান্ড কাস্টিং এর ইন্ট্রিকেট শেপ, বেলুন জটিল জটিল শেপ থাকে, সেই শেপ গুলো মেইনলি স্যান্ড কাস্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? জটিল শেপ, কাস্টমাইজ শেপ, যেটা তোমার নরমালি তৈরি করা পসিবল না, সেগুলো স্যান্ড কাস্টিং করা হয়, ঠিক আছে? জি স্যার। দেখো তারপরে দেখো প্যাটার্ন এবং কোর। প্যাটার্নটা কি গতদিন আমি টাচ দিছিলাম, তো প্যাটার্নটা কি কেউ বলতে পারবো প্যাটার্নটা কি ছিল? স্যার প্যাটার্নটা ছিল সাত স্যার। প্যাটার্ন প্যাটার্নটা ছিল সাজ। প্যাটার্নটা হচ্ছে ফাইনাল যে প্রোডাক্টটা তুমি চাও, তোমার রিকোয়ারমেন্ট যেটা, সেটাই তোমার তার রেপ্লিকাটাই প্যাটার্ন। মানে তুমি আবার খেয়াল করো সবাই, মানে ধরো বালুর ভিতরে তুমি একটা ক্যাভিটি সৃষ্টি করবা, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ জি আমার স্যার। কথা? জি জি স্যার। স্যার বালুর শোনা ভিতরে যাচ্ছে। ক্যাভিটি সৃষ্টি করবা, এখন বালুর ভিতরে ক্যাভিটি জন্য যে জিনিসটা তুমি ইউজ করবা সেই জিনিসটার নামই প্যাটার্ন। কারণ তোমাকে প্রোডাক্ট তৈরি করার জন্য আগে কি বালুর ভিতর কি লাগবে? শেপ লাগবে একটা। হ্যাঁ, একটা প্যাটার্ন বা শেপ। দাঁড়া আমি এই জায়গায় সাপোজ ধরো এই বক্সের ভিতরে বালু আছে, ঠিক আছে? না দাঁড়া, এই বক্সের দরকার নেই। দাঁড়াও। ধরো এই বক্সের ভিতরে বালু আছে, এখন তুমি একটা প্রোডাক্ট তৈরি করবা। আহ এই উপরে যে ছোট বক্স আকৃতির যে শেপটা দেখতে পাচ্ছ? জি স্যার। মনে করো এই চতুর্দিকে বালু, প্রথমে ইনিশিয়ালি যে বক্সটা ছিল এই বক্সে পুরাটাই বালু। এখন তোমার প্রোডাক্টটা শেপটা এরকম, তাহলে এই প্রোডাক্টের শেপটা তৈরি করার জন্য তোমাকে বালুর ভিতরে এরকম একটা ব্ল্যাঙ্ক স্পেস সৃষ্টি করা লাগবে কিনা? জি স্যার। ক্লিয়ার?
এখন এই ব্ল্যাঙ্ক স্পেস সৃষ্টি করার জন্য তুমি তো কিছু না কিছু তোমাকে ইউজ করতে হবে, তাই না? জি স্যার। নর্মালি দেখবা বিল্ডিং এ কাজ করার সময় দেখবা যদি কোনো দেওয়ালে কোনো জায়গায় ছিদ্র রাখার দরকার হয়, ওই জায়গায় কিন্তু কোনো পচনশীল ওই কোনো জিনিস দিয়ে রাখা হয়, তাই না? কলা গাছ বা অন্য কোনো জিনিস দেখছো কোনোদিন এটা? মানে যে জায়গায় ব্ল্যাঙ্ক জায়গা থাকবে আর কি, গোল গোল টাইপের যে বা যে শেপের তুমি ওই জায়গায় এই ব্ল্যাঙ্ক স্পেস রাখতে চাও, সেই শেপের একটা জিনিস ওই জায়গায় দেওয়া হয়, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন তাহলে ওই ব্ল্যাঙ্ক স্পেসটা সৃষ্টি করার জন্য তুমি যে জিনিসটা ইউজ করবে সেই জিনিসটার নাম হচ্ছে প্যাটার্ন। ক্লিয়ার? জি স্যার জি স্যার বুঝতে বুঝছি। আর কোরটা কি ছিল? কোরটা কি ছিল বলো তো? স্যার কোড ছিল স্যার ইন্টারনাল শেপ হ্যাঁ, যেটা। ইন্টারনাল মানে দেখো আগের ফিগারটা দেখায়, এই ফিগারের ক্ষেত্রে দেখো এই বাইরে কতগুলো শেপ আছে না, আউটার অ্যাপিয়ারেন্স। তারপর দেখো আউটার অ্যাপিয়ারেন্স থাকার পর জি স্যার। এই জায়গায় দেখো যে এই জায়গায় কি একটা বসবে, বোল্ট বসবে, তাই না? এটা কি এই যে শেপটা, এটা কি ইন্টারনাল শেপ না? বা এই মাঝখানে যে বড় ব্ল্যাঙ্ক স্পেসটা, এটা কি ইন্টারনাল সারফেস না আউটার সারফেস? ইন্টারনাল ইন্টারনাল সারফেস। ইন্টারনাল। এই জায়গায় তোমার ম্যাটেরিয়াল থাকবে না, ম্যাটেরিয়াল না রাখার জন্য তোমাকে এই জায়গায় কোনো না কোনো জিনিস রাখতে হয়েছে না, যে ম্যাটেরিয়াল যেন এই জায়গায় না আসে। জি স্যার। সাপোজ ধরো তোমার একটা রুমের ভিতর টোটাল একটা রুম, ধরো 5 ফিট বাই 6 ফিট একটা রুম, এই টোটাল রুমটাই তুমি চাও ম্যাটেরিয়াল দিয়ে ভরে ফেলবা। এখন তুমি কিছু অংশ চাও যে এই জায়গাটা তুমি ম্যাটেরিয়াল যেন না থাকে, ফাঁকা জায়গা থাকে, তাহলে ওই ফাঁকা জায়গাটা তোমাকে কিছু না কিছু তো রাখতে হবে, তাই না? জি স্যার। জি ওই স্যার রাখতে হবে। ফাঁকা জায়গাটা রাখার জন্য, ইন্টারনাল শেপটা দেওয়ার জন্য, ফাঁকা জায়গার রাখার অর্থ কি? একটা ইন্টারনাল শেপ ক্রিয়েট হবে। এই শেপটা তৈরি করার জন্য যে জিনিসটা তুমি ইউজ করবা বা যে ম্যাটেরিয়াল বা যে ইকুইপমেন্টটা তুমি ইউজ করবা, সেটার নাম হচ্ছে কোর। মনে আছে? জি স্যার। জি গেল। স্যার মনে এখন পড়ছে। আজকে আমরা যেটা বিশেষভাবে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার এই ফিগারটাই বেশি পড়ার চেষ্টা করবো। প্যাটার্ন, আমরা তো প্যাটার্ন শিখছি, প্যাটার্নটা কি ছিল সেটাও শিখছি। আজকে আমরা পড়বো প্যাটার্নের ক্লাসিফিকেশন। ঠিক আছে? এখন প্যাটার্ন জিনিসটা কি সবার কাছে কি এখন পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ক্লিয়ার। এখন দেখো নরমালি একটা জিনিস চিন্তা করো, যদি তুমি আহ, বালুর ভিতরে, ঠিক আছে, বালুর ভিতরে একটা কলম প্রবেশ করালা বালুর ভিতরে, ঠিক আছে? এখন বালুর ভিতরে প্রবেশ করালে তারপর কলমটা যদি বের করে ফেলো, তাহলে কি বালুর ভিতরে কি ব্ল্যাঙ্ক স্পেস থাকবে নাকি বালু দিয়ে আবার ভরাট হয়ে যাবে? বালি দিয়ে আবার ভরাট হয়ে যাবে। ভরাট হয়ে যাবে। এখন ধরো তুমি চিন্তা করো যে ওই যে আটা তৈরি করে না, ওই রুটি তৈরি করার সময় আটা তৈরি করে না, জি স্যার। আটা তৈরি করে। এখন ওই আটা তৈরি করার সময় আটার ভিতরে যদি তুমি একটা কলম দাও, কলম দিয়ে আবার বের করে ফেলো, তাহলে কি ওর ভিতরে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না থাকবে না? হুম, থাকবে স্যার। থাকবে। 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 এটা তো তো কারোর থাকবে। মানে কনফিউশন নাই, কনফিউশন আছে? না স্যার। এখন যদি আমি বালুর ভিতরে ওই রকম প্রপার্টিসটা গ্রো করতে পারি যে কোনো ভাবে হোক, সেটা কিভাবে করবো সেটা আমি পরে পরে পড়াবো। কিন্তু যদি আমি মানে রুটি যে প্রপার্টিসটা শো করে আহ, ওই জিনিসটাই ওই প্রপার্টিসটাই যদি আমি বালুর ভিতরে শো করতে পারি, তাহলে কি বালুর ভিতরে কি ব্ল্যাঙ্ক স্পেস থাকবে? স্যার জি আবার স্যার। একটু বললে ভালো হয়। ধরো এই রুটি তৈরি করার সময় যে আটার ভিতরে যদি তুমি কলমটা দিলে, আটার ভিতরে যদি ব্ল্যাঙ্ক স্পেস থাকে, তাহলে এটা কি ব্ল্যাঙ্ক স্পেস থাকবে? এটা কি সবাই কনফার্ম কিনা সেটা বলো তাহলে আগে। জি স্যার। জি থাকবে। স্যার স্যার। থাকবে, এখন ওইখানে থাকবে। এই আটা যে তোমার প্রপার্টিসটা শো করে, যে বৈশিষ্ট্যটা তোমার শো করে, যে বৈশিষ্ট্যের কারণে আটার ভিতরে ব্ল্যাঙ্ক স্পেসটা থাকে, এইরকম বৈশিষ্ট্য যদি আমি বালিতে ট্রান্সফার করতে পারি কোনোভাবে, তাহলে কি বালুর ভিতরে ব্ল্যাঙ্ক স্পেসটা থাকবে? থাকবে। জি স্যার জি থাকবে। স্যার থাকবে জি স্যার। স্যার থাকবে। এই পর্যন্ত সবাই তো ক্লিয়ার? কিভাবে আমরা বালুর ভিতরে ওই প্রপার্টিসটা ট্রান্সফার করবো সেটা আমরা পরে পরে দেখাবো পরের ক্লাসে। কিন্তু যদি প্রপার্টিসটা আমি ট্রান্সফার করতে পারি তাহলে তো থাকবে। জি স্যার থাকবে। জি এখন স্যার। দেখো জি যদি স্যার থাকবে। বালুর ভিতরে তুমি যদি সাপোজ তুমি কলম তৈরি করতে চাও, কলমের শেপে একটা জিনিস কাস্টিং করতে চাও, এখন সরাসরি তুমি বালুর ভিতরে তুমি ওই কলমটা দেওয়ার পর, কলমটা বের করার পর, তাহলে ওই বালুর ভিতরে ব্ল্যাঙ্ক স্পেসটা থাকবে না? বাট থাকবে জি না স্যার। ওটা। থাকবে। থাকবে স্যার। থাকবে। এখন দেখো কলমটা তৈরি করার জন্য সরাসরি তুমি কলমটাই মানে কলমের মতো একটা অনুরূপ কোনো জিনিস তুমি প্যাটার্ন হিসাবে ইউজ করতে মানে পারতেছো। এখন এই কলমটা কিন্তু তোমাকে কোনো সেকশন করতে হবে না, সরাসরি কলমটাই তুমি যদি আটার ভিতরে বা বালির ভিতরে দাও, তাহলে কি এটাই কিন্তু ওর
রেপ্লিকা, একটা অনুরূপ একটা শেপ ওর ভিতরে ক্রিয়েট হয়ে যায়, তাই না? জি স্যার। ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই যে কলম, আমার ডিজায়ার্ড যে শেপটা, সেই শেপটার মানে অনুরূপ জিনিস দিয়ে আমি ক্যাভিটিটা তৈরি করতে পারতেছি, এবং সেই শেপের কোনো ধরনের মানে সেকশন করা ছাড়া, তাহলে কি এটা এটা তার এই নামটা কি হতে পারে? সলিড প্যাটার্ন বলা যায়? জি স্যার, এটা সলিড প্যাটার্ন। তাহলে সলিড স্যার প্যাটার্নটা কি? বলো। আরেকবার একটু জি বোঝানো যাবে স্যার? দেখো, বালুর ভিতরে তুমি যদি কলমটা প্রবেশ করো, তাহলে কলমের ভিতরে পুরোপুরি কলমের মতো একটা শেপ ব্ল্যাঙ্ক স্পেস সৃষ্টি হবে না? জি স্যার। এখন এর ভিতরে যদি জি তুমি স্যার হবে। মোল্টেন মেটালটা প্রয়োগ করো, তাহলে কি ফাইনালি যে প্রোডাক্টটা পাবা সেটা কলমের রেপ্লিকা হিসেবে পাবা না? জি স্যার। এখন এই জি ব্ল্যাঙ্ক স্যার। ব্ল্যাঙ্ক স্পেসটা সৃষ্টি করার জন্য তোমার যে ফাইনাল প্রোডাক্টের অনুরূপ যে তোমার রেপ্লিকাটা মানে যেটা প্যাটার্ন, সেই প্যাটার্নটা কি তোমাকে সেকশন করা লাগছে নাকি সেকশন করা ছাড়াই তুমি একবারে কাজ করতে পারছো? জি স্যার, জি 2 স্যার, করা সেকশন লাগছে। করা লাগছে। কি জি স্যার, 2টা সেকশন করা লাগছে। কি সেকশন করা লাগলো? না স্যার, সেকশন ছাড়াই পাইছি। ডাইরেক্ট সরাসরি প্যাটার্ন। সরাসরি পাইছি না? জি স্যার। সরাসরি যদি পেয়ে থাকি, তাহলে কি এটার নাম হবে কি সলিড প্যাটার্ন বলতে পারি? মানে এই প্যাটার্নটা আমাকে কোনো ধরনের সেকশন করতে হয় নাই, বা কোনো ধরনের ডিভাইডেশন করতে হয় না, বা কোনো কোনো কিছু অ্যাড করতে হয় না কলমের সাথে। ধরো কলমের যে টোটাল বডিটা, এর মাথায় যে নিপটা থাকে এগুলো বাদে এর সাথে কি আর কোনো কিছু জয়েন করা লাগে? না স্যার। এর সাথে জয়েন করা লাগে না শুধু স্যার। ওই ওই কলমের হেডটা পরে জয়েন করা লাগে। শুধু কলমটার সাথে তো আর কিছু নাই, হেড যদি বাদ দিই আছে? জি না স্যার, আর স্যার নাই। কিছু না। তাহলে কি এটার আমরা সলিড প্যাটার্ন বলতে পারি? জি স্যার। সলিড প্যাটার্ন গেল। জি স্যার বলা যায়। তারপরেরটা আসলে স্প্লিট প্যাটার্ন, যে প্যাটার্নটা তোমাকে স্প্লিট করার দরকার হয়, ঠিক আছে? স্প্লিট করার এখন তাহলে তোমাকে প্রশ্ন আসছে, স্যার কেন আমরা প্যাটার্নটা স্প্লিট কেন করব? ঠিক আছে, প্যাটার্নটা স্প্লিট কেন করব? দেখো, যেসব জিনিসে ধরো সাপোজ তুমি পানির পটের কথা চিন্তা করো, পানির পট, ঠিক আছে? কলমের ক্ষেত্রে দেখো ক্রস সেকশন কিন্তু সব জায়গায় সমান, তুমি যে দিক থেকে প্রবেশ করবা সেই দিক থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবা, বা অপার সাইড থেকে বের করে নিয়ে আসতে পারবা, তাই না? পারবা? জি স্যার। এখন যদি তোমার ক্রস সেকশনাল এরিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতো, এরকম যে এই মাথায় একরকম ক্রস সেকশন এরিয়া আর মাঝখানে একরকম, ধরো সাপোজ পেন ড্রাইভের মতো শেপ তুমি ওই প্রোডাকশন করবা, তাহলে পেন ড্রাইভের এক সাইডে এরিয়া মানে থিকনেস একরকম, আর মাথার সাইডে আর একরকম থিকনেস না? জি স্যার। জি স্যার। তাহলে তুমি কি এটা কি প্রোডাক্টটা কি মানে একেবারে এক প্যাটার্নে ওই শেপের একই রকম মানে প্যাটার্ন এক দিয়ে এক প্যাটার্নে সম্ভব না। এক প্যাটার্নে সম্ভব? না স্যার, একটু না। মডিফাই। একটু মডিফাই করতে পারবে, তোমাকে সেকশনে যাইতে হবে। সেটা একটা দুইটা তিনটা চারটা যেভাবে সেকশন হইতে পারে, সেটা সমস্যা নেই, কিন্তু সেটা কি সেই প্যাটার্নটার নাম কি? স্প্লিট প্যাটার্ন। স্প্লিট প্যাটার্ন। স্প্লিট তাহলে প্যাটার্ন। এই দুটা কি ক্লিয়ার জি জি স্যার। স্যার। গেল? তারপরে যে জিনিসটা আছে, তারপরে হচ্ছে কি বলতো, ম্যাচ প্লেট প্যাটার্ন। স্প্লিট প্যাটার্ন যদি বোঝো, তাহলে ম্যাচ প্লেট প্যাটার্নটা কঠিন না। ধরো ম্যাচ প্লেট প্যাটার্নটা কি করা হয়? ম্যাচ প্লেট প্যাটার্নটা ধরো যদি প্রোডাক্টটা অনেক বড় আকৃতির হয়, ঠিক আছে? প্রোডাক্টটা যদি অনেক বড় আকৃতির হয়, তাহলে তোমার একটা প্রোডাক্ট তুমি একা কিন্তু ক্যারি করতে পারবে না, কারণ সব প্রোডাক্ট তো আর শুধু কলমের সাইজের না। মানে তোমার একজনে 5টা ধরতে পারবা, ব্যাপারটা তো এরকম প্রোডাক্ট থাকে না, থাকে না স্যার। থাকে না। এখন যদি তোমার প্রোডাক্টের যখন শেপটা আস্তে আস্তে বড় হবে, আমি তো কলম দিয়ে উদাহরণ দিলাম, যদি প্রোডাক্টের শেপটা আরো বেশি ধরনের বড়, ধর ওয়েট ভারী কোনো জিনিস হয়, তাহলে তুমি একবারে কিন্তু পারবা না। তখন তোমাকে কি করতে হবে? এই প্যাটার্নটা তৈরি করার জন্য তোমাকে মানে এই যে স্প্লিট প্যাটার্ন যেটা করছিলা, এখন দেখো স্প্লিট প্যাটার্ন করার ক্ষেত্রে এই জায়গায় কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে কয়টা বলো তো? সিঙ্গেল প্যাটার্নটা দুইবার ইউজ। হ্যাঁ, আমাদের কস্ট বেশি লাগে, না কস্ট বেশি। সময় বেশি লাগে। তানভীর, দেখো সিঙ্গেল প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু দেখো কোন সেকশন এক সেকশনের সাথে আরেক সেকশন মিলে যাওয়ার কিন্তু সুযোগ কিন্তু নাই। তোমরা একটু দেখতে লাগো।
দেখো, যখন সিঙ্গেল পিস প্যাটার্ন থাকবে আর স্প্লিট প্যাটার্নের ক্ষেত্রে পার্থক্য কোন জায়গায় দেখো, যখন স্প্লিট প্যাটার্ন ইউজ করবা তখন এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি সামান্য প্রকারের কোনো মিসম্যাচ হয় তাহলে প্রোডাক্টটা কেমন হবে? একজ্যাক্ট প্রোডাক্টটা পাবো না। এক্সাক্ট প্রোডাক্টটা পাবা না, এটা মানে কারো কনফিউশন আছে? না স্যার। তাহলে সলিড প্যাটার্ন এবং স্প্লিট প্যাটার্নের ডিসঅ্যাডভান্টেজ পাইছো? জি জি স্যার। স্যার। যদি ডিসঅ্যাডভান্টেজ পাই থাকো দেখো, তারপরে দেখো, যদি একটা বেশি পরিমাণে বালুর ভিতরে একটা এক সাইড বেশি পরিমাণে বসে গেল আর এক সাইড বেশি পরিমাণে বসলো না, মানে মানে ওই সারফেস ঠিক থাকলো না, সারফেস এক সাইডে বেশি বসে যাবে আর এক সাইডে কম বসে যাবে, তাহলে কি প্রোডাক্টটা কি হবে? কি হবে? আমরা যেমনটা চাইছিলাম তেমনটা পাবো না, অন্যভাবে তেমনটা হবে। পাবো না, কিন্তু সলিড প্যাটার্নের ক্ষেত্রে তুমি দেখো সেই প্রোডাক্টটা যদি বাঁকা থাকুক, সোজা থাকুক বা যে কোনো অ্যাঙ্গেলে থাকুক, সে কিন্তু তার কিন্তু বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আছে? না স্যার, যেটা চাচ্ছি ওইটাই পাবো। যেটা হচ্ছে তোমার সেটা এমনের একটা ধরো ওই স্কেল, স্কেল কিন্তু সবসময় সোজা, তুমি যেভাবে ধরো না কেন স্কেল, কিন্তু স্কেল কি বাঁকা? না স্যার। না স্যার। স্কেল কিন্তু সোজা, স্কেল কিন্তু সবসময় সোজা, তুমি যেভাবে ধরো না কিন্তু সে কিন্তু বাঁকা না। ব্যাপারটা ওইরকম, তুমি সলিড প্যাটার্নের ক্ষেত্রে তুমি প্রোডাক্টটা যেভাবে রাখো না কেন সে কিন্তু তোমার একই রকমের আউটপুট দিবে, কিন্তু এই স্প্লিট প্যাটার্নে যখন ইউজ করো তখন তোমাকে ইউজ করার সময় এই এটার সাথে সারফেস মিললো কিনা, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিললো কিনা, তারপরে কোনো দিকে বেঁকে গেল কিনা, কোনো দিকে ঘুরে গেল কিনা, এগুলো সব কিন্তু তোমাকে কিন্তু দেখতে হবে, তাই না? জি স্যার। এখন দেখো, এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, যে পয়েন্টের সাথে পয়েন্টে মেলা, কোনো দিকে ঘুরে না যাওয়া, এই জিনিসটা থেকে ওভারকাম করার জন্য তখন আছে ম্যাচ স্প্লিট প্যাটার্ন। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। গেল ম্যাচ স্প্লিট প্যাটার্ন গেল। স্যার ম্যাচ স্প্লিট প্যাটার্ন এটা কিভাবে ওভারকাম করব? কি ওভারকাম করবে কেমন দেখো, নরমালি যদি তোমার দুইটাই সিলেট, তোমরা সিলেট আসলে ইউজ করছো কিনা জানি না, ওই ছোটবেলায় লিখছো না, এই চক দিয়ে লিখছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দুইটা যদি তোমার পাশাপাশি ধরে দুইটা একটা পর আরেকটা রেখে যদি তোমার বলা হয় মানে কোনো কোনো জন্য উল্টে না যায়, এটা কি খুব কঠিন কাজ? না। এটা কিন্তু সহজ কাজ, কিন্তু এই 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 ম্যাচ প্যাটার্নে আসার আগ পর্যন্ত এই পয়েন্টে পয়েন্টে মেলানো কিন্তু কঠিন কাজ, কারণ আমি পয়েন্টের সাথে কিন্তু আরেকটা সারফেস অ্যাড করে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য, তাই না? বুঝতে জি পারছো স্যার। না? পারো নাই? জি স্যার, বুঝছি। স্যার নরমালি আরেকবার একটু বলেন। তোমার এই তাস খেলার কার্ডের কথা চিন্তা করে, এক এক কার্ডের সাথে আরেক কার্ডের পয়েন্ট পয়েন্ট মিলানো কি কঠিন, নাকি এই সার্কেল এই প্রোডাক্টের জিনিসটা পয়েন্ট পয়েন্ট মিলানো কঠিন? প্রোডাক্টটা। প্রোডাক্টটা মেলানো কঠিন না, কারণ তাস খেলার যে কার্ড, এই কার্ড গুলো কিন্তু তোমার একটার সাথে একটা সোজা থাকে এবং সব একই আকৃতিরই থাকে। এখন দেখো, এই জায়গাটাতে এই পয়েন্টের সাথে পয়েন্ট মিলানো সোজা নাকি একটা রেখার সাথে রেখা মেলানো সোজা? স্যার রেখার সাথে রেখা। 18 শুরু হবে, 18 কি বার? থার্সডে থেকে ওই এক মাস না? কয় তারিখ? ওইটা জমা দাও তাড়াতাড়ি, জমা না দিলে পরবর্তীতে চিঠি লিখতে লিখতে টাইম লেগে যাবে। আশা করা যায় তাড়াতাড়ি ওই অ্যাডমিনে ওই দাঁড়াও, দেখলে নিয়ে যাবে। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। কোন বন্ধু ছিলাম বলো তো? এই ওই যে যে স্যার রেখার সিলেটের সাথে উদাহরণটা রেখা। দিতেছিলেন, রেখার সাথে রেখার উদাহরণ। হ্যাঁ, একটা পয়েন্টের সাথে পয়েন্ট মিলানো সোজা নাকি রেখার সাথে রেখা মিলানো সোজা? স্যার রেখার সাথে রেখা। রেখার সাথে রেখা। রেখার সাথে তাহলে রেখা। দেখো, এই জায়গায় ছিল পয়েন্টের সাথে পয়েন্ট মিলানো, কারণ এই জায়গায় কিন্তু রেখা আছে, কিন্তু রেখা মিলানোর আগে কিন্তু তোমার পয়েন্ট মিলাইতে
লাগছে, কিন্তু পরবর্তীতে যে কি আছে দেখো, এটা মানে একটা আমি প্লেন করে নিছি বা একটা সারফেস ক্রিয়েট করে নিছি নতুন করে অ্যাড করে, যে সারফেস একটার সাথে আরেকটা সারফেস মিলাইলে তোমার অটোমেটিক পয়েন্ট অটোমেটিক মিলতে সে বাধ্য। ঠিক আছে? জি স্যার। দেখো এই দেখো ম্যাচ ম্যাচ প্লেট প্যাটার্নের ক্ষেত্রে কি, যখন একটা সাথে পয়েন্ট মিলে যাবে তখন কি এই দুই সাইডে দেখো দুইটা কিন্তু কালো কালো অপশন দেখা যাচ্ছে, এই দুই পয়েন্ট যদি নাট বল্টু দিয়ে আটকাই দিই তাহলে অটোমেটিক এই পয়েন্ট পয়েন্ট মিলে যাবে না? জি স্যার, মিলে যাবে। এটা কি এই ম্যাচ প্লেট প্যাটার্ন? হ্যালো, জি স্যার, হ্যাঁ কি অবস্থা? শুনতে পাচ্ছি। দেখো সলিড প্যাটার্ন, স্মুথ প্যাটার্ন দ্বারা ম্যাচ প্লেট প্যাটার্ন, এই পর্যন্ত কি কারো কনফিউশন আছে? না স্যার। নাই। এখন দেখো তারপরে যে জিনিসটা আছে, তারপরে কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্ন। খেয়াল করো, আগে আমরা মোল্ডের ভিতরে বা একটা বালুর ভিতরে বা যে কোনো একটা জায়গায় আমরা ক্যাভিটি সৃষ্টি করার জন্য প্যাটার্ন ইউজ করছি, ঠিক আছে, তাই না? জি স্যার। এখন যদি আমরা ওই ক্যাভিটি ক্যাভিটি আমরা সৃষ্টি করবো না, পুরা যে প্যাটার্নের রেপ্লিকাটাই মানে মোল্ডটাই হবে প্যাটার্নের মতো, পুরাপুরি ফাইনাল প্রোডাক্টের মতো দেখতে অনুরূপ। সেটা তোমার কিভাবে দেখো, এই জায়গায় এই শেষ ফিগারে যেটা আছে কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্ন, একটার উপরে যদি আরেকটা তুমি অ্যাটাচ করে দিয়ে দাও, অ্যাটাচ করে দেওয়ার পর তুমি যদি এর ভিতরে ম্যাটেরিয়াল ফলো করো, ম্যাটেরিয়াল ফলো করার পর সলিডিফিকেশনের টাইম দেওয়ার পর, তখন এই দুই প্লেট যদি আবার খুলে ফেলো, তখন তুমি কি ফাইনাল প্রোডাক্ট একবারে পেয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছো না? পারো নাই? স্যার আরেকবার একটু। স্যার দেখো ক্লিয়ার না আরেকটু। আগে আমরা কি করছিলাম, বালু ছিল, বালু, বালুর ভিতরে আমরা একটা ক্যাভিটি সৃষ্টি করার জন্য প্যাটার্ন ইউজ করছিলাম, তাই না? জি জি স্যার। স্যার। এখন যদি তোমরা চিন্তা করো, এই আমার সাইডের বালু ঠুলে আমার দরকার নেই, সরাসরি এর আমার একটা বক্স আছে, ব্ল্যাঙ্ক বক্স। ধরো তোমার নর্মালি পানির নর্মালি যে বাজারে যে বক্স গুলো পাওয়া যায় সেই বক্সের ভিতরে আছে, এই বক্সের ভিতরে পুরোটা তুমি সলিড করে ফেলতে পারলে তোমার প্রোডাক্টটা শেষ। তাহলে কি আমাকে বাইরে বালু ঠালু বা এগুলো দরকার আছে? না স্যার। দরকার নাই। তাহলে এই ওই জিনিসের সাথে কল্পনা করো যে কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্ন। কোপে কি ছিল? কোপ অ্যান্ড ড্র্যাগ, উপরের পার্টটার নাম ছিল কোপ আর নিচের পার্টের নাম ছিল ড্র্যাগ। এখন প্যাটার্নটা আমি ইউজ না করি, যেটা ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা তৈরি করব সেই প্রোডাক্টের অনুরূপে একেবারে প্যাটার্ন এবং মোল্ড ওই একই আকৃতিরই হবে। তারপরে যদি আমি দেখো এই এক প্লেটের উপরে বা একটার উপরে যদি আরেকটা বসাইতে পারি, ঠিক আছে, আর এর ভিতরে ম্যাটেরিয়াল ফলো করতে পারি এবং পরে সলিডিফিকেশনে কিছু টাইম যদি আমরা দিতে পারি, তাহলে কি সলিডিফিকেশন টাইম দেওয়ার পর আবার একটা পদ্ধতি উঠাই ফেলা হয়, তাহলে কি আমরা ফাইনাল প্রোডাক্ট অটোমেটিক পাবো না? জি স্যার, জি স্যার। বুঝছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। দেখো খেয়াল করো, সলিড প্যাটার্নে তোমার বাইরের একটা সারাউন্ডিংস লাগবে, স্টিল প্যাটার্নের বাইরে একটা সারাউন্ডিংস লাগবে, ম্যাসকুলেট প্যাটার্নেও মোটামুটি সারাউন্ডিংস একটা লাগবে। তারপরে দেখো শেষেরটা দেখো কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্নে যেটা আছে, এটা কিন্তু কোনো সারাউন্ডিং ছাড়া তুমি প্রোডাক্টটা তৈরি করে ফেলতে পারবে, ব্যাপারটা তাই না? জি স্যার। দেখো এই যে রাইজার কিন্তু আগে মোল্ডে ছিল, এখন এই জায়গায় আসলে এই যে কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্নটা করা হলো তোমার একেবারে কাজটা
না স্কুইজ করে নিয়ে আসা, মানে কাজটা সংকুচিত করে নিয়ে আসা বা কাজ কমানো। কারণ দেখো, এই যে আগে মোল্ডে ছিল তোমার রাইজার, আমরা মোল্ড সইরা প্যাটার্ন এবং মোল্ড দুটো একসাথে মিলে কম্বিনেশন করে কাজটা কিন্তু কমানো, তাই না? শুধু এই 4টা পয়েন্ট আটকাই দিবা, তুমি ম্যাটেরিয়াল এর ভিতরে প্রবেশ করাবা, সলিডিফিকেশন টাইম দিবা, প্রোডাক্টটা তোমার তৈরি করা শেষ, তাই না? জি স্যার। এই পর্যন্ত কি আরো কোনো কনফিউশন আছে? মাছ প্লেট আর কপি এন্ড ড্র্যাগ প্যাটার্ন এই দুইটাই তো সেম মনে হচ্ছে না হ্যাঁ, স্যার? মাছ প্লেট প্যাটার্ন আর কপি এন্ড ম্যাথ ড্র্যাগ প্লেট, সেম হ্যাঁ। মনে হচ্ছে। কেন? কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্নে সরাসরি তুমি প্রোডাক্টটা পাবা, আর ম্যাচ প্লেট প্যাটার্নের ক্ষেত্রে কি দেখো, মোটামুটি মানে একটার সাথে আরেকটা আপডেটেড ভার্সন, ঠিক আছে? এখন একেবারে সব যে সমান হবে হুবহু, এখন এই এক্সাম্পলের ক্ষেত্রে সমান মনে হইতে পারে, কিন্তু ব্যাপারটা সমান হয়ে তো আসলে বইতে দিত না, বুঝতে পারছো? মানে এই এই এক্সাম্পলের ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড এক্সাম্পলের ক্ষেত্রে সমান মনে হচ্ছে, কিন্তু এই যে ম্যাচ প্লেট প্যাটার্ন এটা এমন হইতে পারে যে তোমার একটা এক প্রোডাক্টে এক কোম্পানি তৈরি করে, যেমন তোমার বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো কি দেখো, এই বিভিন্ন দেশে বিভিন্ন পার্ট গুলো কিন্তু তৈরি করে, তাই না? হ্যালো, জি স্যার। দেখো সাপোজ ধরো চাইনিজ প্রোডাক্ট গুলো কিন্তু এখন ভিয়েতনাম বা অন্য যে যেসব দেশে শ্রমিক সস্তা, ঠিক আছে, বা বাংলাদেশে এসে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট, আবার চাইনিজ প্রোডাক্টের কিছু কিছু পার্ট বাংলাদেশেও তৈরি হয়। এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখো মূল প্যাটার্ন যেটা ফলো করা হয় সেটা কিন্তু এক, আদারওয়াইজ যদি ফলো যদি না করা হয়তো, তাহলে কিন্তু এক দেশের উৎপাদিত নাট বা বোল্ট আর এক দেশে উৎপাদিত প্রোডাক্টের সাথে কিন্তু লাগতো না, বুঝতে পারছো? জি স্যার। এটাকে তোমার এক একটা থেকে এক একটা আপডেটেড ভার্সন। প্রথমে ধরো একেবারে সিম্পল চিন্তা করে যেটা হয়েছিল, তারপরে বড় প্রোডাক্টের ক্ষেত্রে আমরা স্প্লিটটা তোমার অবশ্যই যাইতে হবে, আদারওয়াইজ কোনো পসিবল নাই। মানে স্প্লিটে গেলে যে সমস্যাটা সেটা আপডেট ওভারকাম করার জন্য ম্যাচ প্লেটে আসতে হয়েছে। ম্যাচ প্লেট থেকে আসার পরে দেখা গেছে যে আমরা এইভাবে করার কি দরকার, কারণ সরাসরি তো এইভাবে মোল্ডের মানে প্রোডাক্টের রেপ্লিকা নিয়েই তো আমরা কাজটা করে ফেলতে পারি, বুঝতে পারছো এ পর্যন্ত? জি স্যার। দেখো এই জায়গায় কিন্তু দেখো ম্যাচ প্লেট প্যাটার্ন কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্ন তোমরা যেটা বলছো একজন, এই জায়গায় থেকে আমি একটু পড়ে তোমার বোঝাই দিতে হবে। ইন ম্যাচ প্লেট প্যাটার্ন কি, টু পিসেস অফ দি স্প্লিট প্যাটার্ন আর অ্যাটাচড টু opposite sides of the wood or metal plate. Holes in the plate allow the top and bottom section of the mold to align accurately. ঠিক আছে, আমি এত সময় যেটা বললাম যে এই যে সারফেসটা আমরা অ্যাড করি, এই অ্যাডের কারণেই এর মানে অ্যালাইনমেন্টটা ঠিকভাবে হয়, অ্যালাইন অ্যাকুরেটলি। কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্ন কি, কোপ অ্যান্ড ড্র্যাগ প্যাটার্নস আর সিমিলার টু ম্যাচ প্যাটার্ন এক্সেপ্ট দ্যাট split patterns halves are attached to separate plate, ঠিক আছে, so that the cope and drag sections of the mold can be fabricated independently instead of using the same tooling for both, ঠিক আছে? স্যার তাহলে স্যার কোপ এন্ড ড্র্যাগে স্যার দুইটা আলাদাভাবে তৈরি করি একসাথে লাগানো হয় নাকি? স্প্লিটে আলাদা আলাদা করা হয়, দেখো, except that split pattern halves are attached to separate plate, ঠিক আছে, so that the cope and drag sections of the mold can be fabricated independently স্প্লিটের ক্ষেত্রে instead of using the same tooling for both। দেখো এই যে স্প্লিটের যেটা, সেটা তোমার এক জায়গায় তৈরি করা নাও, ধরো একটা এক দেশে তৈরি আর একটা আরেক দেশে তৈরি হয়, এটা হইতে পারে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এখন পর্যন্ত যে পরবর্তীতে আজকে নতুন কিছু যাবো, না স্যার। সাবলেট ঠেট না আছে, স্যার। তাহলে এই কটাই তোমরা এই পর্যন্ত আজকে থাকুক, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে আগাবো, সমস্যা নেই। এগুলো এই চারটা একটু ক্যাটাগরি গুলো পড়বা। আর স্যার, এই আর কি। বলো। স্যার এই যে মোল্ড প্যাটার্ন আর কোরের মধ্যে একটু ডিফারেন্সটা আরেকবার বলবেন? মোল্ড প্যাটার্ন আর কোর, জি স্যার। মোল্ডটা হচ্ছে তোমার পুরো অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, ঠিক আছে, সেটা মানে ফ্ল্যাক্স সহ, যে ফ্ল্যাক্স ছিল, কোপ ড্রাগ, এগুলো সব। তারপর হচ্ছে কোর, কোর হচ্ছে তোমার
প্রোডাক্টের ইন্টারনাল সারফেস তৈরি করার জন্য মোল্ডের ভিতরে, এখন তোমরা মনে করো কোর কি তাহলে মোল্ডের বাইরের কোনো জিনিস কিনা? কোরটা মোল্ডের কোনো বাইরের জিনিস না, কোর হলো মোল্ডের ভিতরে ইউজ করা হয়, যেটা প্রোডাক্টের ইন্টারনাল সারফেস দেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। তারপর আরেকটা কোনটা বললা? প্যাটার্ন। প্যাটার্ন। প্যাটার্নটা হচ্ছে মোল্ডের ভিতরে ক্যাভিটি তৈরি করার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন আর কোর কি তাহলে একই? না, প্যাটার্ন আর কোর তো একই না। প্যাটার্ন আর কোর একই না, সেটা সেই জিনিসটা তোমাদের বারবার আমি তো সেটাই বলি। প্যাটার্নের মাধ্যমে তোমার আউটার একটা অ্যাপিয়ারেন্স সৃষ্টি হবে। আউটার দেখো, এই এই যে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ, এই জায়গায় দেখো একটা বাইরের দেওয়াল, ঠিক আছে, বাইরের দেওয়াল। তারপর দেখো, দেখো আমাদের নর্মালি আমাদের কথা চিন্তা করো, আমাদের নাক, নাকের উপরের সারফেস একরকম, নাকের ভিতরে ছিদ্র না? জি স্যার। ছিদ্র। এখন নাকে যদি ছিদ্র যদি না থাকে তুমি নিঃশ্বাস নিতে পারবা? না স্যার। পারবা না। এখন কোন প্রোডাক্টের ভিতরে যদি কোনো লাইন করার তোমার দরকার হয়, তখন তুমি সেটা কি দিয়ে তৈরি করবা? তখন ধরো আমি পুরো আমার শরীরের মতো করে কাস্টিং করবো, তাহলে আমার নাকের ছিদ্র যদি ছিদ্র যদি আমি রাখতে চাই, তাহলে নাকের ছিদ্র যে জায়গায় হবে সেই জায়গায় তোমাকে কিছু না কিছু তোমার ইউজ করতে হবে না, যেন যেন ওই জায়গায় মোল্টেন মেটেরিয়ালটা যাইতে না পারে। ও জি স্যার, এটা কোর। মানে ওই জায়গায় যেন মোল্টেন মেটাল সলিডিফিকেশন না হয়, এবং আমি ওই জায়গায় চাচ্ছি ব্ল্যাঙ্ক থাকবে। এখন এটা আমি বললাম নাকের ছিদ্র দিয়ে, এখন যদি ওই জায়গায় ধরো কোনো ফুলের আকৃতি কোনো শেপ লাগবে আমার কোনো প্রোডাক্টের ভিতরের সাইডে, তাহলে আমি তাহলে কি ওই জায়গায় একটা কি ওই ফুলের আকৃতির একটা শেপ ওই জায়গায় আমি রেখে দিব, জি স্যার। তাই কি না? জি স্যার। যেমন দেখো তোমার এই বিল্ডিং এ যখন ওই যে ফুল আঁকায় না, বিল্ডিং এ ফুল আঁকায়, যখন ফুল আঁকানোর ক্ষেত্রে কি ফুলের রেপ্লিকা কিন্তু ইউজ করে অপোজিট সাইডে, সামনের সাইডে। তারপরে ওর পরে কিন্তু ইট বা সিমেন্ট মাটি বালু দিয়ে ঢালাই করে, ঢালাই করার পর ওই পরে সামনের সাইড থেকে খুলে ফেলে আর কি, যে এটা ওই কাঠ দিয়ে যেটা তৈরি করা থাকে, তৈরি করার পরে কিন্তু তোমার অটোমেটিক তোমার ফ্রন্ট সাইড চলে আসে সামনের দিকে, তাই না? ফ্রন্ট ফেস। জি স্যার। পার্থক্য বুঝতে পারছো তো? জি স্যার। তো সবাইকে আইডি দিছো? জি স্যার। ওকে জি স্যার, আইডি দিছি। ওকে, তাহলে সবাই ভালো থাকো, ঠিক আছে, আর সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমি কিন্তু আসসালামু কোর্স আলাইকুম দিলাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার